সাফ নারীদের ক্লাব টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় পেল ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগান সুপার জায়েন্ট দল আজকে প্রস্তুতি ম্যাচে হেরে গেল, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে এ লিগের ক্লাবে এবার ভারতীয় জাতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, এই বিষয়ে বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে ইতালির নামি ক্লাবে সই করলো একজন ভারতীয় খেলোয়াড়। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি নারী ফুটবল দলের আপডেট নিয়ে, যেখানে গতকালকে মানে সোমবার দিনকে সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল তারা প্রথম ম্যাচ খেলে ফেলল, যেখানে তারা ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড এফসিকে 4-0 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। যেখানে ইস্টবেঙ্গলের খেলোয়াড় ফাজিলা তিনি 2টি গোল করেন, এছাড়া সুলাঞ্জনা তিনি 1টি গোল করেন, আর রেস্টি 1টি গোল করেন। আর দিনের দ্বিতীয় ম্যাচ হয়ে গিয়েছিল বাংলাদেশের দল নাসরিন বনাম পাকিস্তানের দল করাচি সিটির মধ্যে, আর এই ম্যাচটা গোল শূন্যভাবে ড্র হয়েছে। এই মুহূর্তে যদি পয়েন্ট তালিকার দিকে নজর দিই, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে 1 নম্বর স্থানে রয়েছে নেপালের নারী ফুটবল দল এফপিএফ। তারা একটি মাত্র ম্যাচ খেলেছে, আর একটি মাত্র ম্যাচেই কিন্তু তারা জয়লাভ পেয়েছে, তাদের 3 পয়েন্ট, আর গোল পার্থক্য কিন্তু +4। ইস্টবেঙ্গলও কিন্তু সেম অবস্থা, একই ম্যাচ খেলেছে, একই পয়েন্ট, একই গোল পার্থক্য রয়েছে, বাট ইস্টবেঙ্গল দ্বিতীয় স্থানে রয়েছে। আর 3 নম্বর স্থানে রয়েছে কিন্তু পাকিস্তানের দল করাচি সিটি এফসি। তারা 2টো ম্যাচ খেলেছে, আর 2টো ম্যাচে তারা 2টি পয়েন্ট সংগ্রহ করেছে, মানে 2টো ড্র করেছে। আর সবার শেষে রয়েছে বাংলাদেশের দল নাসরিন, তারা কিন্তু এখনও অবধি সবার শেষ দল এই টুর্নামেন্টে। তো আপাতত ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে পাকিস্তানের দল করাচি সিটির সঙ্গে, আর সেই ম্যাচটি কিন্তু হবে 11 ডিসেম্বর, মানে বৃহস্পতিবার দিনকে এই ম্যাচটি হবে ভারতীয় সময় 1:45 থেকে। দেখা যাক ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল এই নতুন শুরু হওয়া সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে কেমন পারফরমেন্স করে। বাট আমার পার্সোনালি ওপিনিয়ন, ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল তোমরা হয়তো দেখতে পারবে তারা ফাইনাল খেলবে। এই টুর্নামেন্টের যে 5খানা দল খেলছে, আমার মতে কিন্তু 2টো দল এই মুহূর্তে ফাইনালের জন্য যোগ্য। একটা হচ্ছে নেপালের দল এফপিএফ, আর একটা হচ্ছে ভারতের দল ইস্টবেঙ্গল। আমার মনে হয় এই 2টি দলের মধ্যেই ফাইনাল ম্যাচ হবে। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। এরপরে আজকের যে দ্বিতীয় খবরটি বলবো, একজন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়, সুইডেনে জন্ম নেওয়া খেলোয়াড়, যার মা একজন ভারতীয়, তিনি সুইডেনের এক নাগরিককে বিয়ে করার জন্য কিন্তু এই মুহূর্তে তিনি সুইডেনের নাগরিক। বাট তার ছেলে, যার নাম ওসিয়ান নার্ভাল, একজন 18 বছর বয়সী সুইডেনের খেলোয়াড়, যিনি এই মুহূর্তের ইটালির টপ টিয়ার একটি ক্লাব, যে ক্লাবটির নাম বলোগনা এফসি, সেই ক্লাবে কিন্তু তিনি প্রফেশনাল কন্ট্রাক্ট সাইন করেছে। আর এই বলোগনা এফসি কিন্তু একটা পরিচিত নাম ইটালির ফুটবলে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য, এই ভারতীয় ফুটবলার সুইডেনের জাতীয় দলের হয়ে কিন্তু এখন অবধি ম্যাচ খেলেনি, কিন্তু তিনি এই সুইডেনের বয়সভিত্তিক দলে কিন্তু খেলেছে। মানে সুইডেনের জাতীয় দলের যে বয়সভিত্তিক দলগুলো রয়েছে, অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-20, এই সমস্ত দলের হয়ে কিন্তু তিনি খেলেছেন। আর তার কাছে কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে, তিনি ভারতীয় দলের হয়ে খেলতে পারেন, কারণ তার মা কিন্তু একজন ভারতীয়। সেই যোগসূত্রটা কিন্তু তিনি কাজে লাগাতে পারেন। বাট তিনি যখন বলোগনা এফসির মতো ক্লাবে সাইন করেছেন, সেক্ষেত্রে সুইডেনের জাতীয় দলও কিন্তু তার কাছে রাস্তা খোলা আছে। যদি তিনি সুইডেনের জাতীয় দলের হয়ে একবার খেলে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ভারতের দরজা বন্ধ হয়ে যাবে। আর এই মুহূর্তে আমাদের ভারতীয় ফুটবল দলের জন্য যে নতুন বিল আসতে চলেছে, সেটা কিন্তু এখনো অবধি লাগু হয়নি, যে বাইরের যারা প্রবাসী খেলোয়াড়রা তারা ভারতীয় দলের হয়ে খেলতে পারবে, সেই বিল যদি সেইটা অ্যাপ্লাই হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই খেলোয়াড়টি ছাড়া আরও অনেক খেলোয়াড় রয়েছে যাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় ফুটবল দলের হয়ে পার্টিসিপেট করা। বাট এখনও অবধি কিন্তু এই খেলোয়াড়টি ভারতীয় দলের হয়ে খেলার কোনো সম্ভাবনা নেই, কারণ তার যা স্ট্যাট বলছে তিনি সুইডেনের জাতীয় দলে চান্স পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তিনি ভারতীয় দলে নাও খেলতে পারেন। এরপরে আজকে যে দ্বিতীয় খবরটি বলবো, গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে। গুরপ্রীত সিং সান্ধু আমরা জানতাম যে তিনি বেঙ্গালুরু এফসিতে খেলেন, আর এই মুহূর্তে বেঙ্গালুরুর সঙ্গে তার কন্ট্যাক্ট এখনও রয়েছে। এছাড়া কিন্তু এর মাঝে মধ্যেই তিনি ইউরোপের অনেক ক্লাবে গিয়ে তিনি প্র্যাকটিস করেন, যেরকম তার পুরনো ক্লাব নরওয়ের যে ক্লাবটি ছিল সেখানে গিয়ে তিনি প্র্যাকটিস করেন। বাট এই মুহূর্তে যেহেতু ফুটবল বন্ধ রয়েছে, তিনি কিন্তু বসে নেই। তিনি অস্ট্রেলিয়ার এ লিগের একটি ক্লাব, যে ক্লাবটির নাম হচ্ছে সিডনি এফসি, সেই ক্লাবে গিয়ে কিন্তু তিনি প্র্যাকটিস করছেন। আমি তোমাদের হেডিংটা করেছিলাম, বাট এটা তোমাদের বলে রাখি, তিনি কিন্তু এই ক্লাবে সাইন করেননি।
তিনি কিন্তু এই ক্লাবে গেছেন প্র্যাকটিস করতে, যেটা তিনি নিজের সোশ্যাল মিডিয়া পেজে তার ছবি শেয়ার করেছেন। যাই হোক, এরপরে শেষ যে খবরটি বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। আজকে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা বেঙ্গল সুপার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি দল, যে দলটির নাম সুন্দরবন বেঙ্গল অটো এফসি, তাদের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল মোহনবাগান সুপার জায়েন্টের রিজার্ভ দল। আর তারা কিন্তু এই সুন্দরবন দলের কাছে 2-1 গোলে হেরে গেছে, যেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা লজ্জার। একটা নতুন ফ্র্যাঞ্চাইজি দল তারা কিন্তু মোহনবাগানের রিজার্ভ দলকে 2-1 গোলে হারিয়ে দিচ্ছে, যেটা মোহনবাগানের জন্য যথেষ্ট লজ্জার। কয়েকদিন আগে অবধি দেখছিলাম যে মোহনবাগানের দল AIFF এলিট অনূর্ধ্ব-18 লিগ খেলছে, সেখানে ইতিমধ্যেই তারা 2টো ম্যাচ খেলে ফেলেছে ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবারের সঙ্গে, আর 2টো ম্যাচ তাদের ঘরের মাঠেই খেলেছিল, আর সেখানেও কিন্তু তারা জিততে পারেনি, ম্যাচগুলো ড্র করেছে। তো যথেষ্ট কিন্তু মোহনবাগান দল বয়স ভিত্তিক আর রিজার্ভ দল চাপে রয়েছে, তাদের পারফরমেন্স কিন্তু এই বছর আশানুরূপ হচ্ছে না। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।